সুপ্রিয় দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান প্রথম ভোট। আমরা আজকে চারজন তরুণের প্রথম ভোটের অনুভূতির কথা শুনব, তাদের ভবিষ্যৎ চাওয়ার কথা শুনব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জীবনের প্রথম ভোট প্রয়োগ করবেন। প্রথম ভোট প্রদানে তাদের অনুভূতি, তাদের চাওয়া বা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তাদের পরিকল্পনার কথা শুনব। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বীর চট্টলার চারজন তরুণ প্রথম ভোটার। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার বাম পাশে আছেন মোহাম্মদ রিপন, তারপরে মোহাম্মদ আজহারুল ইসলাম, মোহাম্মদ মাসুদ, সর্বডানে আছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তো আজকের আলোচনা আমি মোহাম্মদ রিপনকে দিয়ে শুরু করতে যাচ্ছি। মোহাম্মদ রিপন, আপনি তো এবারে প্রথম ভোটার হয়েছেন, তো প্রথম ভোটার হওয়ার পর আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। জীবনে প্রথমবার ভোট দিতে যাব, এই বিষয়টা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের অনুভূতি হচ্ছে। আমি একই সাথে রাষ্ট্রের অংশ হতে যাচ্ছি, এই বিষয়টি আমার কাছে অত্যন্ত গর্বের মনে হচ্ছে, কারণ বিগত 15 বছর সময় আমরা ফেসিবাদী আমলে আমরা ভোট দিতে পারিনি। আমি যদিও 2018 সালে ভোটার হয়েছি, আমি এর মধ্যে দুইটা জাতীয় নির্বাচন পেয়েছি, 2018 সাল এবং 2024 সাল। কিন্তু এই দুইটা নির্বাচন আমি ভোট দেওয়ার সুযোগ পাইনি, কারণ বিগত সময়ে আমরা যখনই ইলেকশন হয়েছিল ভোট কেন্দ্রে গিয়েছি, আমাদেরকে তখন ওনারা বলতো আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। তো সেই জায়গা থেকে আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা স্বাধীন বা সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমরা সকলেই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। সেই দিক থেকে আমি অত্যন্ত গর্ব এবং আনন্দ অনুভব করছি। আজহারুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথমবার ভোটার হওয়ার খবরটি জানতে পেরে আপনার অনুভূতি কেমন ছিল? আমি নাগরিক হিসাবে অনেক নিজেকে গর্বিত বোধ করছি, কারণ আমি রাষ্ট্রের একটি নির্বাচনে নিজের মতামত প্রকাশ করতে পারবো এবং নিজের মত দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সবাইকে করে নিতে পারবো, ইলেকশন অংশগ্রহণ করতে পারবো। আর তাছাড়া হচ্ছে যে এটি আমার কাছে খুবই গর্বের, কারণ বর্তমান সময়ে আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি যে স্বৈরাচারের আমলে নাগরিকরা তাদের ভোটাধিকার সুন্দরভাবে দিতে পারেনি। এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা ছিল, এতে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের যে তাদের ছিল, সেটি স্বৈরাচারী হাসিনা হরণ করে নিয়েছে। তার কারণে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বর্তমানে আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তার সময় আমরা এই সুযোগটি পেয়েছি। আমাদের প্রত্যেক তরুণের উচিত এই ভোটদানে অংশগ্রহণ করা এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করা। আমি মোহাম্মদ মাসুদের কাছে জানতে চাচ্ছি, প্রথম ভোটকে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আমরা ভোটার হয়েছে আরও 18 সালের দিকে। তখন থেকে জাতীয় নির্বাচনে কখনো তো ভোট দেওয়া দূরের কথা, ভোট সেন্টারের আশেপাশেও তো যাইতে পারি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, এটা তরুণ প্রজন্ম এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে গিয়ে এবং তরুণরাই আন্দোলনের মাধ্যমে এবং বিভিন্ন দলের কন্ট্রিবিউশন ছিল এখানে, এটা আদায় করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে এই ভোট দেওয়ার যে ইচ্ছা শক্তি বা আপনি বলেন এখানে আমাদের চাহিদা বা আমাদের অধিকার, এটা আদায় করে নেওয়া হয়েছে। তো যার কারণে অবশ্যই প্রথম ভোটার হিসাবে আমার অনুভূতি যেমন রোমাঞ্চকর, তেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কোন দিকে গতিপথ যাবে এটা নির্ধারণ করে যেতে পারবো, সেজন্য আমার অবশ্যই ভালো লাগছে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাচ্ছি, আপনি তো এবারে প্রথম ভোট দিবেন, তো আপনাদের বন্ধু বান্ধব সার্কেলে এই ভোট নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে? বর্তমান আমরা জুলাই আন্দোলনে সবাই ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং নাগরিকের অধিকার আদায় করার জন্য সবাই আন্দোলনের সংগ্রামে মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিয়ে যাচ্ছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় ইলেকশন। অ্যান্ড আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আমরা ভোট দিতে পারিনি, এবারে আমরা প্রথম ভোট প্রয়োগ করব। আমরা বন্ধু বান্ধবের ভিতরে সবাই যখন গল্প করি, তখন যারা আমাদের প্রার্থিতা হয়েছেন বা যারা নমিনেশন চেয়েছেন, কাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব এবং আমাদের নাগরিক সেবাকে আমাদেরকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, যে আমাদের নাগরিকদের পাশে দাঁড়াবেন সহযোগিতার জন্য। এগুলো নিয়ে আমরা খুব আলোচনা করি এবং আমরা খুব সচেতন কাদেরকে আমরা নেতৃত্বে আনবো ভোট দিয়ে। সুতরাং আমরা খুবই সতর্কতার মধ্যে আমরা ভোট দেওয়ার প্রয়োগের মধ্যে আমরা খুবই সতর্ক সবাই, কাকে আমরা নেতৃত্বে আনবো। আজহারুল ইসলামের কাছে ফিরে যাচ্ছি।
আপনি তো এবারে ভোট দিবেন, তো ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার মানে ভোটের সিদ্ধান্তে সবচেয়ে বেশি কোন বিষয়টি আপনার প্রভাব ফেলতেছে? যে তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার উদ্বুদ্ধতা যে মানে প্রকাশ করবে, যে তরুণদেরকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করবে। এবং তাছাড়া বর্তমান সময়ে অনেকগুলো সেক্টর রয়েছে যেখানে নতুন নতুন কর্মসংস্থানের উদ্ভব হবে। অ্যাজ ইউজুয়াল আমরা বলতে পারি আইসিটি ক্ষেত্রে যে গভর্নমেন্ট, একটা কথা হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট, যারা গভর্নমেন্ট নতুনভাবে রিফর্ম করবে তাদের উচিত নতুন কিছু প্ল্যান করা। তার যদি প্ল্যানই না থাকে সে আগামী রাষ্ট্র কিভাবে গঠন করবে? যেমন তার নির্দিষ্ট ইশতেহারগুলো দেখতে হবে, সেই ইশতেহারে সে কী দিচ্ছে, তরুণদেরকে নিয়ে কি কাজ করবে। এবং হচ্ছে যে তাছাড়া বর্তমান বাংলাদেশের খুবই একটি সমস্যা হচ্ছে যে কর্মসংস্থান। যে প্রার্থী, যে গভর্নমেন্ট, যে দলগুলো আছে যারা নতুন কর্মসংস্থানের দিকে নজর দিবে এবং নতুনদেরকে সুযোগ করে দিবে, বলতে গেলে তো এই যে জুলাই আন্দোলন হয়েছে এটা সম্পূর্ণ একটি তরুণ প্রজন্মের, তারা বঞ্চিত ছিল, তাদের বিভিন্ন চাকরি ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা তাই সেটিকে মোকাবেলা করতে গেলে এই আন্দোলনটি করেছে। তো আমি বলতে চাই যারা তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং তাদেরকে নিয়ে কাজ করবে এবং নতুন নতুন সেক্টর উদ্ভাবন করবে যেগুলোতে তরুণরা জায়গা পায়, আমি তাকেই নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবো এবং ভোটাধিকার তাকেই দিব আমি। রিপন, পরিবার বা বন্ধুদের মতামত কি আপনার ভোট প্রদানের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলছে? পরিবার এবং বন্ধুদের মতামতের ক্ষেত্রে আমার মানে নির্বাচনের প্রভাবটা আমি মনে করি না। কারণ আমরা দেখছি তরুণ প্রজন্ম, আমরা যারা এবার ভোট দিব তারাই অধিকাংশই তরুণ প্রজন্ম। কারণ বিগত সময়ে আপনার 15 বছরের মধ্যে যারাই ছিল তাদের বয়স এখন আপনার 35-এর মধ্যে, 18 থেকে 35, তারা কিন্তু ভোট প্রয়োগ করতে পারেনি। তো সেই জায়গা থেকে আপনার সকলেরই একটা আকাঙ্ক্ষা রয়েছে, দীর্ঘ 17 বছরের একটা আকাঙ্ক্ষা রয়েছে, তারা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি তরুণরাই বেছে নেবে তাদের সৎ যোগ্য যে প্রার্থী রয়েছে তাদেরকে মানে ভোট প্রয়োগের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করবে। এক্ষেত্রে কোনো বন্ধুবান্ধবের প্রভাবটা আমি আসলে মনে করি না। প্রত্যেকের জায়গা থেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে। আমি মাসুদের কাছে জানতে চাচ্ছি, প্রার্থী বাছাইয়ের সময় আপনি কি বিষয়গুলো দেখতেছেন, কি বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন? প্রার্থী বাছাইয়ের বিষয়ে আসলে আমাদের দেশের প্রতি তো একটা সবসময় একটা ছাওয়া থাকে যে দেশটা কেমনে পরিচালনা হবে বা দেশ থেকে তরুণ প্রজন্মকে কি দিচ্ছে। কারণ আপনি তরুণ প্রজন্মকে যদি আপনি কোনো স্বপ্ন দেখাইতে না পারেন তাহলে আপনাকে দেশ পরিচালনার যোগ্য বলে ওরা মনে করবে না। তাই আমরা ওদেরকে বাছাই করব যারা আগামী দেশের পরিচালনায় সক্ষম হবে এবং এডুকেটেড হবে, দেন ইউনিক কিছু চিন্তাভাবনা থাকবে, তরুণ প্রজন্মকে নিয়ে ভাবনা থাকবে এবং আন্তর্জাতিক মানের যদি ওনার আন্তর্জাতিকভাবে যদি উনি তাল মিলাই চলতে না পারে, আন্তর্জাতিক দেশের সাথে বা উন্নত দেশের সাথে যদি তাল মিলাই চলতে না পারে, তাইলে ওনাকে তো তরুণ প্রজন্ম অ্যাভয়েড করবে। আমিও তরুণ প্রজন্ম থেকে একজন, সেই হিসাবে আমিও ডিনাই করব হয়তো ওনাকে। তো সৎ এবং যোগ্য এবং ভালো মানুষকে আমরা প্রায়োরিটি দিব। সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, ভোট দেওয়ার আগে তথ্য জানার জন্য আপনি কোন মাধ্যম থেকে খবর নিচ্ছেন? বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মা বাবারা যখন ভোট দিয়েছেন তখন এই সুযোগটা ছিল না, তখন প্রচারণার মাধ্যমে অনেকে অনেক প্রতিশ্রুতি দিত, বাট এটা তো অনেকে করতে পারতাম। বাট এখন সোশ্যাল মিডিয়া, এখন সবাই জানার একটা হয়েছে কে কতটুকু যোগ্য বা কতটুকু নাগরিক সেবার সাথে সংযুক্ত, হ্যাঁ, কে ভালো কাজ করতে পারেন, কে সমাজে মানুষের সাথে ভালো কাজের সাথে সহযোগিতা করতে পারেন এবং জনগণের পাশে বিপদ আপদে সবাই গিয়ে দাঁড়াতে পারেন, হ্যাঁ, এটা আমাদের দেখার মতোই হয়েছে। তো সুতরাং আমরা এটা ভোট দেওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বনে ভোট নির্বাচিত করব। রিপন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, তরুণদের সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনি মনে করেন? তরুণদের সমস্যার ক্ষেত্রে আমরা দেখছি যারা শিক্ষিত তরুণ, বিশেষ করে তারা পড়াশোনা শেষ করার পরে অনার্স অথবা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করার পরে অনেকে বেকার থাকে, মানে সাথে সাথে আপনার জবটা পায় না, চাকরি তার প্রত্যাশিত চাকরিটা পায় না। তো এই সময়টাতে তরুণরা দীর্ঘ একটা সময় তারা বেকার হিসেবে থাকে, তাদের ওই সময় আর্থিকভাবে অসচ্ছল থাকে আমি মনে করি যারাই প্রার্থী হবেন তারা যদি এই শিক্ষিত তরুণ যারা আছে বেকার, তাদেরকে যদি একটা মানে বেকার ভাতার সুযোগ করে দেন তাহলে তরুণরা অনেক বেনিফিশিয়ারি হবে এই জায়গা থেকে। তো তরুণরা
তাদের রাজনৈতিক সচেতন হবে, যোগ্য ব্যক্তিকে বেছে নেবে, তরুণরা স্বাধীনভাবে চলাফেরার একটা সুযোগ পাবে। আজহারুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলো কি তরুণদের কথা ভাবতেছে, চিন্তা করতেছে? বর্তমান সময়ে বিগত দিনে একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের পুরা দেশের মধ্যে প্রভাব বিস্তার করেছে, বাট এটি বর্তমান সময়ে খুবই কেটিয়ে উঠেছে। বর্তমান সময়ে নতুন নতুন অনেক রাজনৈতিক দল এসেছে। আমি মনে করি এই রাজনৈতিক দলগুলো যদি তারা তরুণদের কথা মাথায় রেখে এবং যদি তারা সাধারণ জনগণদের কথা মাথায় রেখে কাজ করে এবং সবার অধিকার যদি বাস্তবায়নে তারা কাজ করে, তাহলে আমি মনে করি এই তরুণ রাজনৈতিক দলগুলা মত প্রকাশের একটা অন্যতম হাতিয়ার হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারবে। তাছাড়া হচ্ছে যে বর্তমানে বিগত দিনগুলোতে একটি মতের কারণে একটি মত বাকি অন্য মতগুলোকে তারা দমিয়ে রাখতো, এতে আমরা আমাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারতাম না। তাছাড়া আমরা অন্যের মতামত বলতে গেলে অন্যের মতামত নিজের মতামত বলে চালিয়ে দেওয়া হতো। ব্যক্তিগতভাবে আমরা তখন বর্তমানে বলতে পারি যে নতুন যে রাজনৈতিক দলগুলো এসেছে এবং সবার সমান অধিকারের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাবো এবং আমাদের অধিকার এখানে অধিকারের যে প্রভাব রয়েছে তা আমরা দেখাতে পারবো। সাজ্জাদ হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তরুণদের মানে আপনাদের কি ধরনের পরিবর্তন দেখতে চান? বিগত আমাদের নির্বাচিত সংসদ সদস্যদেরকে দেখেছি, নির্বাচন হওয়ার সময় প্রচারণায় আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিত, বাট নির্বাচিত হওয়ার পরে তার কোনো সংযোগ পাওয়া যেত না। দেন এখন আমরা যে প্রত্যাশা করছি, যাকে আমরা নির্বাচিত করব, যাতে ভোট হওয়ার পরও যেন আমাদের পথে, থানায়, এলাকায়, পাড়া মহল্লায় যাতে জনগণের সাথে একটা সংযুক্ত রাখেন এবং মানুষের জনদুর্ভোগের এসে যাতে খবর নেন এবং সবার যাতে বিপদ আপদে এসে দাঁড়ান এবং যাতে সংসদীয় আসনের যেসব এলাকা আছেন, যেসব জনগণ আছেন, যে দুর্ভোগের কথা যাতে সংসদে উপস্থাপিত করে আমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা প্রত্যাশিত রাখছি। মাসুদ, আপনার কাছে ফিরে যাচ্ছি। শিক্ষা, চাকরি ও জীবনযাত্রার খরচ, এর মধ্যে কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমার মনে হয় এখানে গুরুত্বপূর্ণ যদি আপনি হিসাব করি প্রায়োরিটি দিই, তাহলে শিক্ষাকে আমি প্রায়োরিটি বেশি দিব। কারণ আপনি যদি শিক্ষিত না হন তাহলে আপনি দেশ বা নিজেকে গঠন করতে পারবেন না। উদ্ধৃতি আছে যে আপনি একটা শিক্ষিত মা দেন, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো শিক্ষায় আমার কাছে প্রায়োরিটি বেশি পাবে এবং আশা করি তরুণ প্রজন্মের কাছেও শিক্ষার একটা গ্রহণযোগ্যতা প্রভাব বেশি। আজহারুল ইসলাম, আপনার কাছে ফিরে যাচ্ছি। ভুয়া খবর বা গুজব থেকে নিজেকে কিভাবে দূরে রাখবেন আপনি? এই ভুয়া খবরটির সাথে আমরা খুবই জড়িত, কারণ বর্তমানে এমন একটি সময় এসেছে যেটি গুজবের মোহরা হয়ে গেছে, যেখানে সেখানে আমরা গুজব দেখতে পাই। তো এই গুজব নিয়ে আমাদের নির্দিষ্টভাবে সচেতন হতে হবে, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার এই বর্তমান যুগে আমরা দেখতে পাই অনেকগুলো ভুয়া নিউজ। তাছাড়া বর্তমানে এআইয়ের যে অসৎ ব্যবহার শুরু হয়েছে, এটি আমাদের তরুণ প্রজন্মকে অনেক, যারা বুঝে না তাদের ক্ষেত্রে, আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা বুঝে না বুঝে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে খবর দেখে তার নিজের মতামত ব্যক্ত করে দেন, কিন্তু তারা যাচাই করতে চায় না যে এটি কি আসলেই কি সঠিক নিউজ না ভুল নিউজ। তো আমাদের সকলের উচিত এই যে বর্তমানে গুজব, এই গুজব নিয়ে আমাদের সকল নাগরিককে সচেতন হওয়া উচিত। তাছাড়া বর্তমান নির্বাচন কমিশন আমি দেখতে পাচ্ছি এই এআই এবং যে গুজব নিয়ে তারা অনেকভাবে সচেতন এবং নির্দিষ্ট কিছু আইন কানুন করেছে এআই এর ব্যবহার প্রতিরোধে। তো আমি মনে করতে পারি বর্তমানে আমাদের গুজব এবং এইসব বিভ্রান্তিমূলক যেসব খবর প্রচার হয় এ নিয়ে আমাদের নাগরিকদের সচেতন থাকতে হবে এবং এটার কথা মাথায় রেখে আমাদের আগামী নির্বাচনে আমাদের ভোটাধিকার এইসব বিবেচনা করে প্রয়োগ করতে হবে। রিপন, আপনার মতে একজন সচেতন তরুণ ভোটার বলতে আপনি কি বুঝেন? সচেতন তরুণ ভোটার বলতে আমি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা করব, আমি সচেতন তরুণ হিসেবে ওই প্রার্থীর মধ্যে কিছু গুণাবলী থাকা প্রয়োজন, যাকে আমি নির্বাচিত করব আমার সংসদীয় আসনে। ওই প্রার্থী অবশ্যই সুশিক্ষিত হতে হবে, সৎ হতে হবে, যোগ্য হতে হবে, জনবান্ধব হতে হবে এবং তার মধ্যে নেতৃত্ব থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। কারণ একজন প্রতিনিধি যদি এই গুণগুলো ধরে রাখতে না পারেন, তাহলে আমি একজন তরুণ ভোটার হিসেবে কোনো মতেই ওই প্রার্থীকে আমি বিবেচনা করতে পারবো না, ভোট প্রয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে আমার কাছে এই বিষয়গুলো প্রাধান্য পাবে। মাসুদ, আপনার কাছে ফিরে যাচ্ছি। তরুণদের ভোট দেওয়ার আগ্রহ বাড়াতে আপনার মতে কি কি করা প্রয়োজন?
তা আসলে তরুণদের ভোটার আগ্রহ বাড়াতে শুধু নির্বাচন কমিশনকে ক্যাম্পেইনের মাধ্যমে ওদেরকে যে জানানো উচিত যে আমরা এই যে আমরা কোনো নিশিরাতে নির্বাচন করব না, বা এখানে মৃত মানুষ এসে ভোট দিবে না, এবং আপনার যে যারা অলরেডি ভোটার হয়েছে আপনারাই ভোট দিবেন, যে এখানে আমার ভোট আপনি দিবেন না বা আপনার ভোট আমি দিব না, যে এটা একটা সৎ এবং ফেয়ার একটা নির্বাচন হবে, এখানে সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে। এটা যদি আমরা তৃণমূল থেকে শুরু করে একদম আপার লেভেল থেকে একদম গ্রাম পর্যায়ে যদি আমরা প্রচার করতে পারি, আসলে মনে হয় না যে মানুষ ভোটকে ডিনাই করবে। আর মানুষ এখন তো যে ভোট নিয়ে সবাই উৎসাহিত, যে ওরা সবার গ্রহণযোগ্যতার মাধ্যমে এবং সবার মত প্রকাশ করতে পারবে, এবং যে তরুণ প্রজন্মের উপর ধরেন এত বড় একটা চাপ প্রেশার গেছে যে এখানে ধরেন শহীদ ওয়াসিম, মুগ্ধ, এখানে হাজার হাজার ছেলে মেয়ে তাদের জীবন দিছে, পঙ্গ হয়েছে। তো এত কিছুর বিনিময়ে যেটা আসলে সব কিছুই তো ছিল, এখানে কোটা ছিল বা দেশ পরিচালনার একটা অঙ্গীকার ছিল, সবার গ্রহণযোগ্যতা ছিল না, কথা বলার অধিকার ছিল না। এটা আদায় করার মাধ্যমে যে এখন সবাই যে এখন নিজের অধিকার আদায় করতে পারছে, যার কারণে মানুষ আসলে নিজের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অবশ্যই যাবে, আশাবাদী। সাজ্জাদ, ভোট না দেওয়াকে কি আপনি মতামত প্রকাশ মনে করেন? আমি যে সংসদ সদস্য চাইব, মানে আমি যদি সরকার থেকে অবশ্যই যদি কিছু আশা করি, তাহলে অবশ্যই আমাকে নির্বাচিত যে সংসদীয় আসন যার প্রার্থী থাকবে, যে কোনো একজনকে চয়েস করে অবশ্যই আমাকে তাকে ভোটে দিয়ে জয়যুক্ত করতে হবে। ভোট না দিলে তো আমি কখনো একজন যোগ্য প্রার্থীকে করতে পারবো না, নির্বাচিত করতে পারবো না। যেমন আমরা বিগত 16 বছর দেখেছি কেউ ভোট দিতে পারেনি, হ্যাঁ। তো মানুষের প্রাপ্য অনুযায়ী প্রার্থী পায়নি, তো প্রাপ্য অনুযায়ী সেবাও মানুষ পায়নি। তো সুতরাং আমরা অবশ্যই ভোট দিতে যাইতে হবে, নির্বাচিত এই পছন্দনীয় প্রার্থীকে ভোট নির্বাচিত করতে হবে। দেন সংসদে গিয়ে আমাদের জনগণের কথা যাতে উল্লেখ করে, সমস্যার সমাধানের কথা যাতে উল্লেখ করে, সেটা অবশ্যই সরকারকে জানাতে হবে, নাহলে হবে না। আজহারুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি এই নির্বাচন থেকে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি? দেখুন, আমরা তো বিগত অনেক বছর পরে একটি ফেয়ার ইলেকশন পাবো, আর এই ইলেকশনটি নিয়ে মানুষের জনমনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের অনেক চাওয়া রয়েছে, আমাদের অনেক পাওয়া রয়েছে। কারণ আমরা বিগত বছরে আমরা ইলেকশনে আমাদের নিজের মতামতটা সুন্দরভাবে প্রকাশ করতে পারিনি। আমাদের আকাঙ্ক্ষা রয়েছে আমাদের নতুন দেশ গঠনে প্রার্থীদের ইশতেহার দেখব, এবং প্রার্থীদের তাদের কাজ কি করবে, এবং আমরা এটাও বিবেচনা করব এই প্রার্থী নির্বাচিত হওয়ার পর তার কি ওয়াদাগুলো আমাদের পূরণ করবেন। এই সব বিবেচনা করে আমরা আমাদের ইলেকশনে ভোটটা প্রয়োগ করব। রিপন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথমবার ভোট দিবেন। তো আপনি অন্যান্য তরুণদেরকে, মানে ভোট দিতে যাওয়া তরুণদেরকে কি পরামর্শ দিবেন? প্রথমে আমি প্রথম ভোট দিব, এই বিষয়টা আমার অত্যন্ত আনন্দের হবে। দ্বিতীয়ত, আমি একজন তরুণ ভোটার এবং আমার যে বন্ধুবান্ধব যারা তরুণরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি এই যে দীর্ঘ 17 বছর পর আমরা যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, তো এই বিষয়টা সম্পর্কে তাদেরকে আমরা অবগত করব, সচেতন আলোচনাগুলো করব। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইতিবাচক যে আলোচনা, আমি নিজে উদাহরণ হয়ে আমি একজন যোগ্য প্রার্থীকে বেছে নিব, তারা যাতে এই জিনিসটা করে, তাদের পছন্দের মতো যে প্রার্থী তাদের ভালো লাগে বা তারা ওই প্রার্থীর মধ্যে কি কি গুণ থাকে সেই দিক বিবেচনা করে তাদেরকে আমি উদ্বুদ্ধ করব। আর আমি মনে করি তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ আমি যদি ভোট দিতে না যাই তাহলে সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নেবে। আমি রাষ্ট্র গঠনের অংশ হতে যাচ্ছি, আমার একটি ভোটই পরিবর্তনের শক্তি। তো সেই জায়গা থেকে আমি সবার কাছে আমার আহ্বান থাকবে, আমার বন্ধুবান্ধব যারা আছে সকলেই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের এই যোগ্য প্রার্থী বেছে নেয়। প্রথম ভোট আপনার দায়িত্ব, এই কথাটির অর্থ আপনার কাছে কি? আমার পছন্দনীয় একজন প্রার্থীকে আমি বাছাই করব, যে যাতে নির্বাচিত সে ওনার ইশতেহার দেখে আমি ভোট দিব, ভোট প্রয়োগ করব। দেন এরপরে যাতে আমার সাথে একটা সংযুক্ত থাকে ওনার, যাতে আমার একটা আপদ বিপদে আমি ওনাকে জানাতে পারি, নাগরিক সমস্যাগত ওনাকে জানাতে পারি, দেন উনি যাতে আমার সমস্যাটা সমাধান করেন। মাসুদ, আপনার কাছে জানতে চাচ্ছি ভোট পরবর্তী আগামীর বাংলাদেশ, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? ভোট পরবর্তী আগামীর বাংলাদেশ বলতে আমরা একটা
জবাবদিহিতামূলক এবং সুন্দর, এবং যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবার কথা বলার অধিকার থাকবে, সবার মত প্রকাশের অধিকার থাকবে, এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা আশা করি, যেখানে কারো প্রতি কারো নিজের অধিকার হরণ করবে না, বা এখানে কেউ কারো প্রতি নিজের মতামত ছাপাই দিতে চাইবে না, এরকম সুষ্ঠু একদম শান্ত একটা বাংলাদেশ আশা করি আমি, যেখানে আন্তর্জাতিকভাবে যেখানে বাংলাদেশ নিজের কথা বলবে এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে চলবে, এবং সুন্দর এবং শিক্ষিত এবং সমাজ যাতে একটা আশা করি সবার কাছে, আমি এটাই আশা করি যে বাংলাদেশ ভালো থাকুক, সুন্দর থাকুক। রিপন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, ওই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? দীর্ঘ 17 বছর পর আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ পেতে যাচ্ছি। তো 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে বিশেষ করে ছাত্ররা তাদের জীবন বাজি রেখে এই আন্দোলন করেছে। অনেক ছাত্র শহীদ হয়েছে, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ। তো এক্ষেত্রে আমি একজন তরুণ হিসেবে আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো রকম মারামারি, হানাহানি বা একজন আরেকজনকে গায়েল করে কথাবার্তা বলে এগুলো থাকবে না, এবং যে নির্বাচিত সরকার আসবে তিনি জনগণকে যে প্রতিশ্রুতি দিবেন সেগুলো বাস্তবায়ন করবেন। সাজ্জাদ, আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি, আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান? 12ই ফেব্রুয়ারি আমরা একটা নতুন নির্বাচন পেতে যাচ্ছি, অ্যান্ড আমার প্রথম ভোট হবে এই নির্বাচনে, এবং আমি চাই আগামী যিনি সরকার গঠন করবেন যাতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখেন এবং সাধারণ জনগণের কাছে চিন্তা করেন, এবং শিক্ষিত যারা তরুণরা থাকবেন তারা যাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাতে চাকরির পিছনে দৌড়াতে না হয়, তারা যাতে তাদের আকাঙ্ক্ষার মতো চাকরি পায় এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়, এবং তারাও যাতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। তরুণ উদ্যোক্তা হওয়ার জন্য যা যা সহযোগিতা দরকার, কম ইন্টারেস্টের ঋণ, ব্যাংক ঋণ দিয়ে যাতে সহযোগিতা করেন। আজহারুল ইসলাম, সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? দেখুন, আমাদের সাধারণ জনগণের তো বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। আমাদের 4টি অধিকার, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমাদের এই জিনিসগুলো, যেমন এই জিনিসগুলো যে আমাদেরকে দিতে পারবে, যার এই সম্পর্কে প্ল্যান রয়েছে এবং যে আমাদেরকে এগুলো বাস্তবায়নের রূপ দিতে পারবে, আমরা মনে করি আমরা তাকে আগামী ইলেকশনে 12ই ফেব্রুয়ারি যে আসন্ন ইলেকশন হতে যাচ্ছে, আমরা সেই ইলেকশনে তাকে ভোট দিব। তাছাড়া হচ্ছে যে আমাদের অত্যন্ত একটি দিকে নজর দেওয়া উচিত, তা হলো আমাদের কৃষি সেক্টর। আমাদের মূল সেক্টরটি হচ্ছে কৃষি সেক্টর। আমাদের কৃষকদের দিকে নজর দেওয়া উচিত, কারণ কৃষকদের নিয়ে হচ্ছে আমাদের এই বাংলাদেশ। কারণ এই কৃষকদের ন্যায্য মূল্যে সার বলুন এবং তাদেরকে বিভিন্নভাবে যদি সাহায্য করতে পারি, তাহলে আমাদের বাজারে যে জিনিসপত্রগুলো রয়েছে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলোর দাম বৃদ্ধি পাবে না। আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না পেলে আমরা সাধারণ জনগণ অনায়াসে সব কিছু নিজেদের যখন ক্রয় মূল্যের ভিতরে থাকবে, তখন আমরা এগুলো ভোগ করতে পারবো। আর আমাদের যখন এই বাসস্থান, নিরাপত্তা হচ্ছে যে বাংলাদেশের একটি মূল বিষয়। আমরা যখন একটি ইলেকশনের পরে আমরা চাইবো যে সেই গভর্নমেন্টটা আমাদেরকে নিরাপত্তা দেখ। আমরা যখন নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো পাবো, তখন আমাদের আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। একটি ভোট ছোট মনে হলেও এর প্রভাব অনেক বড়। আজকে আমরা বীর চট্টলার 4 জন তরুণ ভোটারের তাদের অনুভূতি, তাদের প্রত্যাশা, আগামীর কেমন বাংলাদেশ দেখতে চায়, তাদের স্বপ্নের কথা শুনলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি তরুণদের দায়িত্ব নেওয়ার দিন। আসুন সচেতন হই, ভোট কেন্দ্রে যাই, নিজের ভোট নিজে প্রদান করি। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।